1950-এর দশক আমেরিকা থেকে কয়েক লক্ষ মেট্রিক টন গম ভারতে আসে, কারণ সেই সময় ভারতে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু সেই গমের সাথেই ভুলবশত একটা মারাত্মক বিষাক্ত গাছের বীজ এসেছিল, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস, যে গাছের জন্ম সেন্ট্রাল আমেরিকায়। কিন্তু আজকের দিনে ভারতের প্রায় 3.5 কোটি হেক্টর জমিতে এই গাছ ছড়িয়ে পড়েছে। এই পার্থেনিয়াম গাছ যেখানে জন্মায় সেখানে চাষাবাদ বন্ধ হয়ে যায়। অ্যাস্থমা, ফুসফুসের সমস্যা থেকে শুরু করে স্কিন ডিজিজ, কয়েক দশক ধরে এই গাছ ভারতীয়দের শরীরে নানা ধরনের রোগ ছড়িয়ে দিয়েছে। আর আজ 2025, এই মুহূর্তে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার ভারত। কিন্তু সেই বন্ধুত্বের জন্য ভারতকে আজকের দিনে একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। না, এবার কোনো পার্থেনিয়াম নয়, এবার ভারতকে দিতে হচ্ছে 50% ট্যারিফ। President Trump just hiked tariffs on India to a staggering 50%. US President Donald Trump announcing a 50% tariff on Indian exports to the United States. What began as an attempt to isolate Russia economically. আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন যে খাদ্যের সাহায্য হোক বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যখনই আমেরিকা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তখনই ভারতকে তার জন্য একটা বড়সড় ক্ষতিপূরণ দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ট্রাম্প কিছুদিন আগেই ভারতকে নিজের বন্ধু দেশ বলেছিলেন, তিনি কেন আজকের দিনে সেই দেশের উপরে সবথেকে বেশি পরিমাণে ট্যারিফ চাপাচ্ছেন? এই ট্যারিফ ওয়ার আসলে কি? এর জন্য আমাদের ভারতের কি কি ক্ষতি হতে পারে? শুধুই কি রাশিয়া থেকে তেল কেনার জন্য এই ট্যারিফ চাপানো হয়েছে, নাকি এর পেছনে ট্রাম্পের কোনো হিডেন এজেন্ডা রয়েছে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আজ কথা হবে ট্রাম্প এবং মোদির ট্যারিফ ওয়ার নিয়ে। তো চলুন শুরু করা যাক। 6 আগস্ট 2025 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সামগ্রীর উপরে 25% থেকে ট্যারিফ বাড়িয়ে 50% করে দিয়েছেন। আর এর জন্য তিনি জানিয়েছেন যে ভারত লাগাতার রাশিয়া থেকে খনিজ তেল কিনছে, আর সেই টাকা দিয়েই রাশিয়া আবার ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই ভারতকে শাস্তি দেওয়ার জন্য তিনি ভারতের উপর এই এক্সট্রা ট্যারিফ লাগিয়েছেন। কিন্তু এই ট্যারিফ কি, কিভাবে কাজ করে, আর এতে ভারতের কি কি ক্ষতি হতে পারে, এবার সেই বিষয়ে জানব। ধরুন আমি একটা দেশ এবং আপনি আর একটা দেশ। আমি আমার দেশে তৈরি কিছু প্রোডাক্ট আপনার দেশে সেল করতে চাই, মানে বিক্রি করতে চাই। এর বদলে আপনি সেই প্রোডাক্টের উপর কিছু শুল্ক চাপাবেন, যাতে আপনার দেশের কিছু ইনকাম হতে পারে। এতে আপনার দুটো ফায়দা হবে। এক, আপনার একটা এক্সট্রা ইনকাম হবে, আর দ্বিতীয় হলো, ধরুন সেম প্রোডাক্ট যদি আপনার দেশেও তৈরি হয়, তাহলে আপনি আমার দেশের প্রোডাক্টের উপর বেশি ট্যাক্স চাপিয়ে আপনার দেশের প্রোডাক্টের দাম বাজারে কম রাখতে পারবেন। এতে আপনার দেশের ইকোনমি বুস্ট হবে এবং আপনার প্রোডাকশনও বাড়বে। তো রিসেন্টলি আমেরিকা যে ভারতীয় সামগ্রীর উপর 50% এক্সট্রা ট্যারিফ ঘোষণা করেছে, তাতে ভারত থেকে যে সমস্ত সামগ্রী আমেরিকায় যাবে, সেখানে ওই জিনিসগুলোর যা দাম, তার উপরে আরও এক্সট্রা 50% যোগ হবে। মানে আগে ভারতের যে জিনিসটা 100 টাকায় আমেরিকার মার্কেটে বিক্রি হতো, সেটা এখন নতুন ট্যারিফের জন্য আমেরিকায় 150 টাকায় বিক্রি হবে। তো প্রশ্ন হচ্ছে, এতে ভারতের কি কি ক্ষতি হতে পারে? আমেরিকা ভারতে যে সমস্ত জিনিসের উপর ট্যারিফ চাপিয়েছে, যেমন টেক্সটাইল মানে জামা কাপড়, সামুদ্রিক খাবার, জুয়েলারি, এই জিনিসগুলো কিন্তু আমেরিকা খুব একটা বেশি তৈরি হয় না, তারা অন্য কোনো দেশ থেকে আমদানি করে। এবার আমেরিকা এখানে একটা চালাকি করেছে। তারা ভারতে যে সমস্ত প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে এই সমস্ত সেক্টরে, যেমন ধরুন টেক্সটাইলে রয়েছে বাংলাদেশ, সি ফুডে রয়েছে শ্রীলঙ্কা, এই দেশগুলোর ট্যারিফ ভারতের তুলনায় অনেকটাই কম রেখেছে। ফলে এই দেশের প্রোডাক্ট যখন আমেরিকার বাজারে ভারতের প্রোডাক্টের পাশাপাশি থাকবে, তখন ট্যারিফের জন্য ভারতের প্রোডাক্টের দাম বেশি থাকবে এবং এই দেশের প্রোডাক্টগুলোর দাম কম থাকবে। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার নাগরিকরা ভারতের পণ্য কেনা কম করে দেবেন। আর আলটিমেটলি টেক্সটাইল, জুয়েলারি, সি ফুড এই ধরনের ব্যবসার সাথে ভারতের যে লক্ষ লক্ষ মানুষ জড়িয়ে রয়েছেন, তাদের লোকসান হবে। এমনকি অনেকেই রাতারাতি তাদের কর্মসংস্থানও হারিয়ে ফেলবেন। আর এই অ্যামাউন্টটা কতটা? ভারত প্রতি বছর প্রায় $86 বিলিয়ন সামগ্রী আমেরিকা এক্সপোর্ট করে, আর আমেরিকায় ভারতের টপ এক্সপোর্টার কান্ট্রি। ফলে বলতে পারেন, যদি ভারতের সামগ্রী আমেরিকায় বিক্রি কম হয়ে যায়, তাহলে তার প্রভাব সরাসরি ভারতের অর্থনীতির উপরেও পড়বে। 2024 সালে ভারতে তৈরি হওয়া রেডিমেড গার্মেন্টসের 33% আমেরিকায় যায়। ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রতিনিধি রাকেশ মেহরা বলছেন, ইন্ডিয়ান টেক্সটাইল প্রোডাক্টস যেমন জামা কাপড় বা শাড়ি বা বিভিন্ন ধরনের ফেব্রিকের দাম ইউএসের মার্কেটে বেশি হয়ে যাবে। এর ফলে বহু মানুষ তাদের চাকরি হারাবেন। সিমিলারলি প্রতি বছর অন্ধ্রপ্রদেশ থেকে একটা হিউজ পরিমাণে সামুদ্রিক খাবার আমেরিকায় পাঠানো হয়। অ্যাকোয়াকালচারের জয়েন্ট ডিরেক্টর শেখ লাল মোহাম্মদ জানিয়েছেন,
2023-24 সালে সর্বমোট যে বার্ষিক গ্রোথ রেট ছিল সেখানে 9.25% কন্ট্রিবিউট করেছিল অন্ধ্রপ্রদেশের সি ফুড এক্সপোর্ট। আর এই অ্যাকোয়াকালচার ফার্মারদেরই বর্তমানে 50% এক্সট্রা ট্যারিফ দিতে হবে। এই ট্যারিফ ছাড়াও আরও বেশ কিছু এক্সট্রা ট্যারিফ দিতে হয় প্রত্যেকটা খাবারের উপর। যেমন ধরুন, শুধুমাত্র সি ফুড হওয়ার জন্য এই 50%-এর সাথে আরও এক্সট্রা 5.77% কাউন্টারভেলিং ডিউটি দিতে হয়। এছাড়াও আমেরিকার নিজের প্রোডাক্টের থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট যাতে সস্তা না হয় তার জন্য আরও এক্সট্রা 3.96% অ্যান্টি ডাম্পিং ডিউটি দিতে হয়। মানে সব মিলিয়ে প্রায় 60% বেশি দামে এই জিনিসগুলো আমেরিকার মার্কেটে বিক্রি হবে। এই ট্যারিফের ফলে ভারতের জিডিপি 0.2 থেকে 0.4% কমে যেতে পারে। মুম্বাইয়ের সিপেস সেজ নামে একটি জায়গা রয়েছে যেখানে বেশ কিছু ডায়মন্ড এবং জুয়েলারির ক্লাস্টার রয়েছে, আর এখানে প্রায় 50,000 মানুষ কাজ করেন। বলা হয় এখানকার বেশিরভাগ প্রোডাক্টই আমেরিকায় এক্সপোর্ট করা হয়। আর এই নতুন ট্যারিফের জন্য এই 50,000 মানুষ তাদের চাকরি হারাতে চলেছেন। তবে এমন কিন্তু নয় যে ট্রাম্প ভারতের সমস্ত প্রোডাক্টের উপর ট্যারিফ চাপিয়েছে। ভারতের তৈরি মেডিসিন আমেরিকার জনগণের কাছে একটা প্রধান রসদ, তাই আমেরিকায় যাতে মেডিসিনের দাম নাগালের মধ্যে থাকে তাই মেডিসিনকে এই ট্যারিফ লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ভারতে তৈরি হওয়া আইফোন, সেমিকন্ডাক্টর, স্মার্টফোন, এনার্জি প্রোডাক্ট যেমন ক্রুড অয়েল, রিফাইন্ড অয়েল, ন্যাচারাল গ্যাস, কোল, ইলেকট্রিসিটি এগুলোর উপরেও কিন্তু কোনো রকম ট্যারিফ চাপানো হয়নি। এতে আশা করি বুঝতে পারছেন যে ট্রাম্প শুধুমাত্র সেই জিনিসগুলোর উপরেই ট্যারিফ চাপিয়েছে যেগুলোর অল্টারনেটিভ তাদের নিজেদের দেশে রয়েছে বা তারা অন্য কোনো দেশ থেকেও সহজে কিনতে পারবে। রিসেন্টলি ট্রাম্প এটাও বলেছেন যে তার এই নতুন ট্রেড পলিসির জন্য আমেরিকার সরকারের প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ হচ্ছে। মানে এক কথায় ট্রাম্প বলতে চাইছেন যে তার এই নতুন ট্যারিফের ফলে সরকারের আয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে। কিন্তু এটা কি আসলেই সত্যি? কারণ যে প্রোডাক্টগুলো আজকের দিনে বেশি দামে আমেরিকার মার্কেটে বিক্রি হচ্ছে সেগুলো আলটিমেটলি কারা কিনছে? আমেরিকার জনগণ। ফলে ট্রাম্প যে বলছেন তাদের সরকারের প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের আয় হচ্ছে, এটা আলটিমেটলি তাদের জনগণেরই পকেটের টাকা। আর এই যে আমেরিকায় জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে গেল, এতে বহু মানুষের সেভিংস নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ তাদের খরচ কমিয়ে দেবেন, আর এতে আমেরিকার অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়তে পারে। এমনকি এক্সপার্টরা এটাও আশঙ্কা করছেন যে 1929 সালে যে গ্রেট ডিপ্রেশন এসেছিল তেমনই একটা গ্রেট ডিপ্রেশন এবার আমেরিকায় আসতে চলেছে, এবং তার প্রভাব শুধুমাত্র আমেরিকা নয়, সারা বিশ্বজুড়ে পড়বে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প হঠাৎ করে কেন ভারতকে টার্গেট করতে শুরু করলেন? ট্রাম্প জানাচ্ছেন যে ভারতের উপর এই যে তিনি হিউজ পরিমাণে ট্যারিফ চাপিয়েছেন এটা ভারতকে শাস্তি দেওয়ার জন্য, কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে আর সেই টাকা দিয়ে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা কি আদৌ যুক্তিযুক্ত? চলুন দেখে নেওয়া যাক। 2024 সালে ভারত রাশিয়ার থেকে প্রায় 52.2 বিলিয়ন ডলারের তেল কিনেছে। তবে 4 বছর আগেও এই তেল কেনার পরিমাণ ছিল 2.3 বিলিয়ন ডলার। দেখুন, ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার তেলের উপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন চাপিয়ে দিয়েছে যে তারা এই দামের উপরে তেল বিক্রি করতে পারবে না। এই সিচুয়েশনে রাশিয়া তাদের তেল সস্তায় বিক্রি করার জন্য ভারতকে মার্কেট ভ্যালুর থেকে কম দামে তেল বিক্রি করতে শুরু করে। কিন্তু আজকের দিনে যে আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ট্যারিফ চাপানোর কথা বলছে, সেই আমেরিকায় কিন্তু রাশিয়ার থেকে লাগাতার কোটি কোটি টাকার ইউরেনিয়াম কিনছে। ইউএসএ নিজে রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্য বন্ধ করেনি। তারা নিউক্লিয়ার এনার্জির জন্য ইউরেনিয়াম, ইলেকট্রিক ভেহিকেল বানানোর জন্য প্যালেডিয়াম আর সারের জন্য ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল কিনছে। 2022 থেকে এখনো পর্যন্ত তারা প্রায় 24.51 বিলিয়ন ডলারের রাশিয়ান জিনিস কিনে ফেলেছে। গত বছর মানে 2024-এ তারা 1.27 বিলিয়ন ডলারের সার, 624 মিলিয়ন ডলারের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম আর 878 মিলিয়ন ডলারের প্যালেডিয়াম কিনেছে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু লাগাতার রাশিয়া থেকে তাদের জিনিসপত্র কিনে যাচ্ছে। 2025 সালেও ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার থেকে প্রায় 1.48 বিলিয়ন ডলারের তেল কিনেছে। ইভেন 2025 সালেরই জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া থেকে প্রায় 7.9 মিলিয়ন টন গ্যাস কিনেছে। এবার বলুন, যেখানে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিজেরাই রাশিয়া থেকে তেল এবং গ্যাস কিনছে, সেখানে সেই একই কারণের জন্য ভারতের উপর ট্যারিফ চাপানো আদৌ কি যুক্তিযুক্ত? আবার এমনও কিন্তু নয় যে ভারত যে হঠাৎ করে যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাতে ভারতের হিউজ লস হয়ে যাবে। কারণ এই মুহূর্তে সৌদি আরব বা আরবীয় দেশগুলো যে দামে তেল বিক্রি করছে, রাশিয়া তার থেকে ব্যারেল প্রতি $3 কমে ইন্ডিয়াকে তেল বিক্রি করছে। তো বলতে পারেন হঠাৎ করে আজকের দিনে যদি ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাতে কিন্তু ভারতের অর্থনীতির উপর হিউজ কোনো প্রেশার আসবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা তো ভারতের নিজস্ব ডিসিশন হওয়া উচিত। ভারত তো আমেরিকার কলোনি নয় যে তাদের কথা শুনতে হবে। এছাড়া রাশিয়া এবং ইরানের কাছ থেকে সবথেকে বেশি তেল কেনে চীন, অথচ এই ট্যারিফের লিস্টে এখনো পর্যন্ত চীনের নামই যোগ করা হয়নি। এমনকি চীনের উপরে কোনো এক্সট্রা পেনাল্টিও চাপানো হয়নি। আর রিসেন্টলি একজন রিপোর্টার যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে কি তারা এই 25% ট্যারিফ যেটা এক্সট্রা চাপানো হয়েছে সেটা কি সরিয়ে দেবেন, তখন ট্রাম্প জানান যে তিনি ভেবে দেখবেন। আর এতে একটা জিনিস পরিষ্কার যে রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর ট্যারিফ চাপানো হয়নি, এর পেছনে রয়েছে কোনো হিডেন এজেন্ডা। কি সেই হিডেন এজেন্ডা? চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে ভারত এবং আমেরিকার সম্পর্ক কিন্তু অপারেশন সিন্দুর হওয়ার আগে পর্যন্ত একেবারে ঠিকঠাক ছিল। আমেরিকা এই সময় যখন চীনের উপর 150 থেকে 200% ট্যারিফ চাপাচ্ছিল, ইভেন সারা বিশ্বের দেশগুলোর উপরে ট্যারিফের ভয় দেখাচ্ছিল, তখন কিন্তু একমাত্র ভারতের উপরেই কোনো রকম কোনো ট্যারিফ ছিল না। কিন্তু অপারেশন সিন্দুরের পর থেকেই সবকিছু বদলাতে শুরু করে। আর এক্সপার্টরা মনে করছেন এই যে ট্রাম্প বারবার করে দাবি করছেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করিয়েছেন, সেটা ভারত বারবার অস্বীকার করেছে। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়েও ভারত সরকার এক কথাই বলেছে কোনো ফরেন লিডারের ইনফ্লুয়েন্স ছিল না। আর বলা হচ্ছে এতেই ট্রাম্পের ইগো হার্ট হয়েছে। আর ট্রাম্পের এই সময় একটা বড়সড় লক্ষ্য হচ্ছে শান্তিতে নোবেল প্রাইজ জেতা, যাতে তার স্ট্যাচার বারাক ওবামার সমান সমান হয়ে যায়। এই কারণে আপনারা দেখতে পাবেন যে ট্রাম্প রিসেন্টলি নিজেকে একজন শান্তির দূত হিসাবে প্রেজেন্ট করছে। আর সেই সময় দাঁড়িয়ে ভারত এই যে বারবার করে অস্বীকার করছে যে ট্রাম্প কোনো রকম কোনো সিজফায়ারে হেল্প করেনি, এতে ট্রাম্পের আতে ঘা লেগেছে। আর এই যে আজকের দিনে ভারতের মার্কেটকে টার্গেট করা হচ্ছে তার পেছনে এটাও একটা বড় কারণ। নইলে একবার ভাবুন না, ভারতের মতো তো একটা হিউজ ইকোনমি থাকা সত্ত্বেও আজকের দিনে ট্রাম্প পাকিস্তানের মতো একটা লো ইনকাম কান্ট্রির সাথে ডিল করছেন। এমনকি ভারতের থেকে পাকিস্তানের ট্যারিফ কম। আর এখানেও বলে দিই, পাকিস্তানের সাথে এই যে ট্রাম্পের হঠাৎই এত ভালো একটা সম্পর্ক, এর কারণ হচ্ছে পাকিস্তান অফিসিয়ালি ট্রাম্পের নাম নোবেল প্রাইজের জন্য নমিনেট করেছে। তো বলতে পারেন আজকের দিনে যদি ভারত মেনে নিত যে ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করেছিল এবং ভারত যদি অফিসিয়ালি ট্রাম্পের নাম নোবেল প্রাইজের জন্য নমিনেট করত, তাহলে হয়তো ভারতের উপর এই ধরনের ট্যারিফ চাপানো হতো না। তবে রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা থেকেও অন্য আর একটা আভাস পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে আমেরিকার এই হিউজ ট্যারিফ চাপানোর পেছনে আমেরিকার আরও একটা এজেন্ডা রয়েছে। আমেরিকা বহু বছর ধরে চেষ্টা করছে ভারতের ডেয়ারি মার্কেটের অ্যাক্সেস নিতে, যাতে তারা কম দামে দুগ্ধজাতীয় প্রোডাক্ট ভারতে বিক্রি করতে পারে। কিন্তু ভারত সরকার সরাসরি এই প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে, কারণ ডেয়ারির সাথে ভারতের প্রায় কোটি কোটি কৃষকের জীবিকা জড়িয়ে রয়েছে। তাই ভারত যে কোনো মূল্যে এই সেক্টরকে প্রোটেক্ট করতে চায়। তবে ভারতের উপর আজকের দিনে ট্রাম্প যেভাবে ট্যারিফ চাপিয়েছে, এমনকি আমেরিকার মাটি ব্যবহার করে আজকের দিনে পাকিস্তানের জেনারেল আসিম মুনির যেভাবে ভারতকে টার্গেট করছে, ভারতকে ধ্বংস করে দেওয়ার কথা বলছে, তাতে একটাই প্রশ্ন ওঠে যে আমেরিকাকে কি আদৌ লং টার্মের বন্ধুত্বের জন্য বেছে নেওয়া যায়? হেনরি কিসিঞ্জারের সেই কথাটা আপনাদের মনে আছে, যেখানে তিনি বলেছিলেন আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া মারাত্মক। ভারতের উপর এই যে 50% ট্যারিফ, সেটা ওই উক্তিটাকে আরও একবার প্রমাণিত করছে। 1971 সালে ভারত যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নেমেছিল, তখন এই আমেরিকায় কিন্তু ভারতকে আক্রমণ করতে এগিয়ে এসেছিল। কিন্তু মাঝখানে সেদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল রাশিয়া। এমনকি 1998 সালে যখন ভারত প্রথমবার নিউক্লিয়ার টেস্ট করেছিল, তখনও তারা ভারতের উপর স্যাংশন চাপিয়েছিল। এছাড়াও ইতিহাসে বহুবার আমেরিকা ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর আজ হয়তো এই ইতিহাসের উপরে ভিত্তি করেই ভারত অলরেডি আমেরিকা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে শুরু করে দিয়েছে। রিসেন্টলি অজিত দোভাল পুতিনের সাথে দেখা করেছেন এবং ভারত এই সময় চীনের সাথেও সম্পর্ক ঠিক করছে। এই বছরই নরেন্দ্র মোদী চীনের সফরে যাবেন। আর আজকের দিনে ব্রাজিল থেকে শুরু করে রাশিয়া, চীন, ভারত, সাউথ আফ্রিকা প্রত্যেকটা দেশ আমেরিকার এই ট্যারিফের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে। ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি ব্রিক্সকে দুর্বল করে দেবেন, কিন্তু আজ তার পলিসি ব্রিক্সকে আরও বেশি স্ট্রং করে তুলেছে। আর এখানেও বলে দিই, ট্রাম্প এতটাই মুডি যে এই ট্যারিফ ভারতের উপর কতদিন থাকবে সেটা আমরা কেউই জানি না। এমনও হতে পারে যে আগামী মাসেও এই ট্যারিফ তিনি তুলে নিতে পারেন, বা এমনও হতে পারে যে এই ট্যারিফ আরও বেড়ে যেতে পারে। তবে সবশেষে আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, আজকের দিনে আমেরিকা তাদের মার্কেট ভারতকে ব্যবহার করতে দিচ্ছে না, কিন্তু আমাদের দেশের মার্কেটও কিন্তু ছোট নয়। আমরা যদি নিজেরা চাই, আমরা কিন্তু আমাদের দেশের যে সমস্ত প্রোডাক্ট সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এতে ভবিষ্যতে এই ধরনের ট্যারিফ ওয়ারের ভয় থেকে আমরা বাঁচতে পারবো। তবে আপনাদেরকে বলে দেই যে ট্রাম্পের আমলে আমেরিকার অর্থনীতি একেবারে বিপজ্জনক সীমায় পৌঁছে গেছে। ট্রাম্প আসার পর তিনি লাগাতার লোন নিয়ে যাচ্ছেন। আমেরিকার যে ডেপ্ট ক্রাইসিস, ঋণের বোঝা, সেটা কতটা বড় এবং সেটা যদি একদিন ভেঙে পড়ে, মানে
একদিন যদি আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ে তাহলে তার প্রভাব সারা বিশ্বের উপর কিভাবে পড়বে? এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।